আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ক্লাসে। আজকের এই ক্লাসটা সিম্পল কমপ্লেক্সের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে ফ্রেজ থেকে ক্লোজে ট্রান্সফরমেশন কিংবা ক্লোজ থেকে ফ্রেজে ট্রান্সফরমেশন। এই জিনিসটা তোমরা যখন সিম্পল কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড করতে যাবা, এই জিনিসটা অনেক বেশি ফেস করবা এবং তোমরা হয়তো বা অনেকেই অলরেডি জানো যে ক্লোজ কি, ফ্রেজ কি। আমরা সংক্ষেপে আজকে জাস্ট শিখবো যে কীভাবে একটা ফ্রেজ থেকে আমরা ক্লোজে যাব কিংবা একটা ক্লোজ থেকে ফ্রেজে যাব, এটা আমাদের কোথায় লাগবে সেটাও আমরা শিখবো। ফার্স্টে আমরা শিখবো যে ভাই একটু ফ্রেজটা কি, হ্যাঁ এই সম্পর্কে একটু আলোচনা করব। সেকেন্ড আমাদের আলোচনাটা হচ্ছে ভাই এই ফ্রেজটা কোথায় লাগে, এই ফ্রেজটার ইউজটা কোথায়, আমরা যে শিখতেছি জিনিসটা সিম্পল কমপ্লেক্সে যে লাগতেছে জিনিসটা কোথায়। এবং থার্ডলি আমরা শিখবো কীভাবে এই ফ্রেজ থেকে ক্লোজে রূপান্তর করা যায়। হ্যাঁ, আজকের এই ক্লাসটা 3টা ধাপে মোটামুটি হবে। চলো আমরা ফার্স্টে ফ্রেজ কি, কেন, কাকে বলে একটু যতখানি ধারণা না হলেই না আমরা শুরু করতে পারি। ফার্স্টে লিখি ফ্রেজ। ওকে ভাইয়া, ফ্রেজ পড়ার সময় তোমাকে 3টা কথা একেবারে মাথায় রাখতে হবে। নাম্বার 1, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ কখনো একটা ওয়ার্ড দিয়ে কখনো ফ্রেজ সম্ভব না। সাপোজ আমি বললাম যে মর্নিং, হ্যাঁ এখন দিস ইজ আ সিঙ্গেল ওয়ার্ড, সো ইউ কান্ট কল ইট ফ্রেজ। এটাকে ফ্রেজ বলা যায় না কারণ এটা একটা সিঙ্গেল ওয়ার্ড। ফ্রেজের প্রথম শর্ত হচ্ছে এটা গ্রুপ অফ ওয়ার্ডস হওয়া লাগবে। নাম্বার 2, এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব অথবা কোনো সাবজেক্ট থাকা যাবে না। ফাইনাইট ভার্ব অথবা সাবজেক্ট থাকবে না। ওকে, থাকবে না। সাস আমি বললাম যে আই গো, এখন আমাকে বলো তো আমি যাই, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস না ভাই? একাধিক শব্দ ইউজ করা হয়েছে, গ্রুপ অফ ওয়ার্ডস। প্রথম শর্ততে মিলছে, বাট যখন আমি সেকেন্ড শর্ততে আসতেছি ফাইনাইট ভার্ব কিংবা সাবজেক্ট থাকবে না, কিন্তু অলরেডি একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট, সো এটাকেও আমরা কি বলতে পারবো না, ফ্রেজ বলতে পারবো না। এবং 3 নম্বরটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা মিনিং দিবে, একটা মিনিং দিবে। ওকে, কি এটা কীরকম আমি বোঝাচ্ছি। তার আগে চলো এখানে একটু দেখাই, এই পিডিএফটা তোমরা ডেসক্রিপশনে পাবা। ওকে দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস, নো সাবজেক্ট অ্যান্ড নো ফাইনাইট ভার্বস ওয়ার্ক অ্যাজ আ সিঙ্গেল পার্ট অফ স্পিচ। এখানে একটা মিনিং দিবে অথবা একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে। এখন যদি আমি মিনিংটা দেই, একটা মিনিং দিবে, এটা বোঝানোর জন্য একটু বেশি সহজ। পার্ট অফ স্পিচ হিসেবেও কাজ করবে একটা। কীভাবে চলো এবার আমি একটু তোমাদেরকে বলি। আমি একটা বাক্য লিখলাম যে আই ওয়ার্ক ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, এখন তোমরা যারা ক্লাসটা দেখছো একটু ফাইন্ড আউট করো তো কষ্ট করে, এখানে কোথায় এই 3টা শর্ত মানছে। গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং কোনো ফাইনাইট ভার্ব সাবজেক্ট থাকবে না এবং একটা মিনিং দিবে। দেখো তো আমি যদি এইটুকু আন্ডারলাইন করি, এটা কি হচ্ছে ফ্রেজ? হচ্ছে না, এখানে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে। আমি যদি এইটুকু আন্ডারলাইন করি, দেখো তো এটা কি ফ্রেজ হয়? দেখো তো এখানে গ্রুপ অফ ওয়ার্ডস আছে, ওকে এটার মধ্যে কোনো সাবজেক্ট কিংবা ফাইনাইট ভার্ব নাই এবং এইটা ভাইয়া একটা মিনিং দিচ্ছে। কীরকম দেখো, ইন দ্য মর্নিং, জিনিসটা সকাল সম্পর্কেই বলতেছে, এরকম না যে মানে সে কাজ করে এবং সকালে কাজ করে, এই একটা মিনিংই দিচ্ছে, একটা সেন্সই প্রকাশ করতেছে এবং এটা একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করছে। যে পার্ট অফ স্পিচ, কোন পার্ট অফ স্পিচ সেটা আমরা পরে শিখতেছি। তাহলে যেহেতু এই জিনিসটা সব শর্তগুলো মানতেছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারবো? ফ্রেজ বলতে পারবো। আরেকটা যদি উদাহরণ দিই, আ অনেস্ট ম্যান ইজ অলওয়েজ হ্যাপি। একটু এখানে দেখো, এখানে তোমরা খুঁজে বের করো যে কোথায় গ্রুপ অফ ওয়ার্ডস আছে যেটা একটা মিনিং প্রকাশ করতেছে এবং কোনো ফাইনাইট ভার্ব সাবজেক্ট নাই। একটা সেন্টেন্সে একাধিক ফ্রেজ থাকতে পারে। দেখো তো আমি যদি এইটুকু ফাইন্ড আউট করি, আ অনেস্ট ম্যান, আমি যদি অলওয়েজ ফাইন্ড আউট করি, অলওয়েজ হ্যাপি। ওকে ঠিক আছে, তাহলে দেখো আ অনেস্ট ম্যান এটা ফ্রেজের সকল শর্ত মানছে, একের অধিক ওয়ার্ড আছে এবং যেটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব কিংবা সাবজেক্ট নাই এবং একটা মিনিং প্রকাশ করতেছে। অলওয়েজ হ্যাপি, সবসময় সুখী, এটার মধ্যেও কোনো ফাইনাইট ভার্ব কিংবা সাবজেক্ট নাই। এখন যদি আমি এ ম্যান ইজ এতটুকু দিতাম, ওকে ভাই এতটুকু দিলে কি এটা ফ্রেজ হইতো না? নো, কারণ কি দেখো এটার মধ্যে একটা কি চলে আসছে, ফাইনাইট ভার্ব চলে আসছে, আর এটা তখন সাবজেক্ট হিসেবে কাজ করছে। কিন্তু যখন জাস্ট আমি শুধু এইটুকু নিব, তখন কিন্তু এটার মধ্যে ফাইনাইট ভার্বও নাই, এটা সাবজেক্ট হিসাবেও এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে, বাট এইটুকুর মধ্যে কি কোনো সাবজেক্ট কোনো ফাইনাইট ভার্ব আছে? নো, এইটুকু শুধু একটা ফ্রেজ। আশা করি আমি বুঝাইতে পারছি। চলো আমি আরেকটু উদাহরণ দিই। ফার্স্টের উদাহরণটা আমি লিখি, আই স আ ওমেন উইথ ব্ল্যাক আইস। কি বলছে? আই স আ ওমেন উইথ ব্ল্যাক আইস। এবার দেখো
তোমরাই ফাইন্ড আউট করো কোন জিনিসটা একটা মিনিং প্রকাশ করতেছে, গ্রুপ অফ ওয়ার্ডস আছে, ফাইনাইট ভার্বস নাই। আমি যদি এই থেকে এই পুরোটাই আন্ডারলাইন করি তাহলে কি মিলে ভাইয়া? দেখো তো না, কারণ ফাইনাইট ভার্ব আমি আন্ডারলাইন করতে পারবো না। তাহলে আমি জাস্ট যদি শুধু এতটুকু করি, আ ওমেন উইথ ব্ল্যাক আইস, দেখো অনেকগুলা ওয়ার্ড, কিন্তু সাধারণত একটা মেয়ের চোখ কালো এই তথ্যটাই দিচ্ছে, একটা মিনিং দিচ্ছে, এবং কোনো ফাইনাইট ভার্ব কিংবা সাবজেক্ট নাই। দ্যাটস হয় এই জিনিসটাকে আমরা বলতে পারবো এটাও হচ্ছে ফ্রেজ। এখন ফ্রেজ কি এতগুলো ওয়ার্ড নিয়েই হয়? নো, কখনো দুইটা ওয়ার্ডেও ফ্রেজ হয়। কেমন? আমি যদি বলি হি কেম অন মানডে, দেখো এখানে ফ্রেজ কোনটা একটু লক্ষ্য করো, দেখো অন মানডে, একের অধিক শব্দ ইউজ করা হয়েছে এবং ফ্রেজের যতগুলো শর্ত বা কন্ডিশন আছে সবগুলোই মেনে চলছে। দ্যাটস এইটুকুকে আমরা বলতে পারবো ফ্রেজ। এখানে আরও উদাহরণ আছে, দেখো আই হ্যাভ আ ব্ল্যাক শিপ, আই হ্যাভ আ ব্ল্যাক শিপ, আমার একটি কালো ভেড়া আছে। এখন দেখো এ ব্ল্যাক শিপ এই জিনিসটা ফ্রেজ, অথবা যদি আমরা শুধু ব্ল্যাক শিপ নেই এই জিনিসটাও ফ্রেজ। তাহলে কি এখানে দুইটা আলটিমেটলি ফ্রেজ হয়েছে? না, এটাও যেমন একটা নাউন ফ্রেজ, আমি যদি এ সহ নেই তাহলেও নাউন ফ্রেজ, এ বাদে শুধু ব্ল্যাক শিপ নেই তাহলেও নাউন ফ্রেজ। যেহেতু এখানে দুইটা কিংবা তিনটা যেটাই নেই নাউন ফ্রেজই হচ্ছে, সুতরাং এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করছে। কেউ যদি বলে জাস্ট ব্ল্যাক শিপ একটা ফ্রেজ, তারটাও সঠিক। কেউ যদি বলে এ ব্ল্যাক শিপ এটা একটা ফ্রেজ, তারটাও সঠিক। ওকে, অর্থাৎ শর্ত মানতেছে, দ্যাটস এটাকেও আমরা ফ্রেজ বলতে পারি। এবং লাস্টে একটা কি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা তোমরা সকলেই জানো। দেখি একটু লিখি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার তোমরা এটা ফাইন্ড আউট করো, ভেরি ইজি। দেখো একটা মিনিং প্রকাশ করতেছে, ফাইনাইট ভার্বস থাকবে না, দেখো দেখো আর্লি ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। ওকে, বুঝাইতে পারছি? তাহলে এটা ফ্রেজের সকল শর্ত মানতেছে, দ্যাটস এটা ফ্রেজ। এখন ভাইয়া ফ্রেজ তো বুঝলাম যে হ্যাঁ, একটু বুঝছো না, একটু বুঝলেই যথেষ্ট, মোর দ্যান ইনাফ। ভাই ফ্রেজ তো বুঝলাম যে হ্যাঁ এই জিনিসগুলো ফ্রেজ, বাক্যে এই জিনিসটা ফ্রেজ। এখন ফ্রেজটা মানে কিভাবে তৈরি করা যায়? আমি যে একটা ফ্রেজ দেখে চিনবো, এই ফ্রেজটা চিনবো তো মিনিং বুঝে চিনলাম, কিন্তু আমি যখন একটা ফ্রেজ তৈরি করবো বাক্যে কিংবা একটা ফ্রেজ লিখতে যাব, সেটা কিভাবে? ফ্রেজের আসলে যদি আমি গঠন কিংবা ধরন বলতে চাই, অসংখ্য ধরন পাবা। ইংরেজিতে ফ্রেজের অসংখ্য ধরন পাবা। এতগুলান ফ্রেজের ধরন যদি একটা ক্লাসে পড়াইতে যাই, ক্লাসটা ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে। সাধারণত তোমরা যখন ইংরেজি একটু পড়বা, তোমরা কিছুদিন পরেই ইংরেজি লাইন দেখার পরেই তোমরা বুঝবো ও এই জিনিসটা এভাবে ইউজ করা হয়েছে, ও তাহলে তো এটা ফ্রেজ। কি ফ্রেজ সেইটা জানাটার থেকে জরুরি হচ্ছে এটা কি ফ্রেজ নাকি ক্লোজ, এই জিনিসটা তোমরা জানতে পারবা একটু যদি তোমরা একটু পড়াশোনা করো। তো আমরা স্বাভাবিকভাবে কয়েক প্রকারের ফ্রেজটা একটু জানার চেষ্টা করবো যে কীভাবে একটু ফ্রেজ গঠিত হইতে পারে। যদি কোনো বাক্যে দেখো অ্যাজেক্টিভ আছে, সরি নট বাক্যে, কোনো ওয়ার্ড আছে অ্যাজেক্টিভ প্লাস নাউন আসছে, তখন তুমি চোখ বন্ধ করে ভাববা যে এটা হচ্ছে একটা ফ্রেজ। কীভাবে? আমি যদি বলি গুড বয়, গুড বয়, চোখ বন্ধ করে ভাববা যে এটা ফ্রেজ, কারণ এখানে অ্যাজেক্টিভ প্লাস নাউন আসছে। আমি যদি বলি সানি ডে, সানি ডে, সূর্যময় দিন, দ্যাটস ওয়াই এটাও হচ্ছে একটা ফ্রেজ, কারণ এখানেও একটা অ্যাজেক্টিভ আসছে, একটা নাউন আসছে। এবার যদি কোনো বাক্যে দেখো আর্টিকেল, তোমরা কি এটা চেনো? ডিটারমিনার্স চেনো? সরি আমি ডিটারমিনার্স লিখি, ডিটারমিনার্স প্লাস নাউন। ডিটারমিনার্স কি ভাইয়া? ডিটারমিনার্স হচ্ছে কোনো কিছু পরিমাপ নির্দেশক ওয়ার্ড যেগুলো নির্দেশ করে। সাপোজ আমি যদি আর্টিকেল বলি, এটা হচ্ছে ডিটারমিনার্স। আমি যদি এভরি বলি, আমি যদি দ্যাট, দাস, দোস, অথবা কোনো পজিটিভ বলি যেমন মাই পেন, আওয়ার পেন, এই সবগুলাই হচ্ছে ডিটারমিনার। এগুলার পরে যখন তুমি কোনো নাউন পাবা, তখন আমি এটা চোখ বন্ধ করে ভাববো এটাও একটা ফ্রেজ ভাইয়া। আমি যদি বলি আ বয়, দেখো দুইটা ওয়ার্ড ইউজ করা হয়েছে এবং কোনো ফাইনাইট ভার্ব নাই এবং একটা মিনিং প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই এটাও ফ্রেজ। আমি যদি বলি এভরি মান্থ, প্রত্যেক মাস, এটাও কিন্তু একটা ফ্রেজ ভাইয়া, কারণ ফ্রেজের সকল শর্ত মানছে। দেখো ডিটারমিনার্স ইউজ করা হয়েছে, এরপরে নাউন ইউজ করা হয়েছে। সুতরাং যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন কোথাও দেখি আমরা, কিংবা আমাদের কোনো ফ্রেজ বানানো কেউ বলে যে একটা ফ্রেজ বানাও, তো তখন তুমি জাস্ট অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে দেবা, ইটস ওকে, একটা ফ্রেজ হয়ে গেল। যদি আরেকটা ফ্রেজ বানাও, তখন একটা ডিটারমিনার প্লাস নাউন দিয়ে দেবা, এটাও একটা ফ্রেজ হয়ে যাচ্ছে। ওকে, এবার চলো 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে পজিটিভ প্লাস নাউন। তোমরা কি বুঝো পজিটিভ কাকে বলা হয়?
পজিটিভ মিনিং হচ্ছে কোনো কিছু অধিকারে থাকা। আমি যদি বলি মাই, তাহলে এটা আমার, দেখো তো আমার অধিকারে আছে না, তাহলে মাই হাউস, এই অধিকারে থাকা বুঝাইলে এই জিনিসটা হচ্ছে পজিটিভ। এবং পজিটিভের পরে যদি কখনো নাউন ইউজ করা হয় চোখ বন্ধ করে, এটা হচ্ছে একটা ফ্রেজ। এরকম আর কি কি ফ্রেজ হইতে পারে ভাইয়া? উইয়ের পজিটিভ কি? আওয়ার, তাহলে আওয়ার হোম, আমাদের বাড়ি, দ্যাটস দ্য পজিটিভ। আমি যদি বলি রহিমের খাতা, ওকে, তাহলে কি লিখবো? রহিমস, রহিমস, রহিমস নোট, দ্যাটস আ পজিটিভ প্লাস নাউন, দ্যাটস ওয়াই উই মে কল ইট ফ্রেজ। বুঝাইতে পারছি? চলো, যদি কোনো বাক্যে দেখি যে নাউন অ্যান্ড নাউন আছে, কোনো বাক্যের কোনো একটা অংশে নাউন প্লাস নাউন আছে, কি যেমন কি ডে অ্যান্ড নাইট, ওকে, ধরো যে সে একটা কাজ করতেছিল, ডে এবং নাইট দুইটা মিলিয়ে কাজ করছে, তো এখানে দিন এবং রাত যদিও দুইটা মিনিং দিচ্ছে, বাট আমি যদি বাক্যের দিক থেকে চিন্তা করি তাহলে এটা একটা সেন্সই দিচ্ছে, সে কখন কাজ করতো এই জিনিসটাই প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ফ্রেজ। এবং দেখো নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, সুতরাং কেউ যদি বলে যে ফ্রেজ বানাও একটা, তুমি এই গঠনে বানাই দিলা যে হ্যাঁ ডে অ্যান্ড নাইট, তুমি বানাই দিতে পারো লস অ্যান্ড গেইন, কীভাবে? লস অ্যান্ড গেইন। অথবা তুমি বলতে পারো ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার। কোনো বাক্যের যদি কোনো অংশে দেখো এগুলো আছে, তুমি চোখ বন্ধ করে ভাববা যে এগুলো সব ফ্রেজ অ্যান্ড সব ফ্রেজ, কোনো চিন্তা নাই। ওকে, বুঝাইতে পারছি? এবার কোথাও যদি নাউন প্লাস নাউন দেখি ভাইয়া, এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। হ্যাঁ, তোমরা অসংখ্য এটার উদাহরণ জানো। কীরকম উদাহরণ জানো? রোড অ্যাক্সিডেন্ট, ওকে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, তারপরে তোমরা জানো এয়ার পলিউশন। দেখো দেখো এটাও নাউন, এটাও নাউন, নাউন নাউন মিলে একটা ফ্রেজ হয়েছে, কারণ একের অধিক ওয়ার্ড ইউজ করা হয়েছে। আমি যদি বলি বাস জার্নি, বাস জার্নি, দুটাই নাউন, দুটাই নাউন, জার্নিও নাউন, বাসও নাউন, দুইটা নাউন মিলে কি ইউজ করা হয়েছে? একটা ফ্রেজ ইউজ করা হয়েছে, সরি একটা ফ্রেজ তৈরি করা হয়েছে। দেখো বাস আলাদা জিনিস, জার্নি আলাদা জিনিস, কিন্তু এই দুইটা একটা একটা স্বাভাবিক মিনিং দিচ্ছে, মানে একটা মিনিংয়ের সেন্স দিচ্ছে যে হ্যাঁ ও বাসে করে জার্নিটা করছিল, আর জার্নি সম্পর্কে একটা সেন্সের মিনিং দিচ্ছে। দ্যাটস ওয়াই এটাকেও কি বলা যায়? এটাকেও ফ্রেজ বলা যায়। অসংখ্যভাবে ফ্রেজ হইতে পারে। আমি এটা বুঝাইলাম ফার্স্টে ডিটারমিনার প্লাস নাউন। এখন যদি কোথাও তুমি দেখো টু প্লাস ভিয়ন আছে, টু প্লাস ভিয়ন, টু প্লাস ভিয়নটা কি ভাইয়া? ইনফিনিটিভ, আমরা সকলেই জানি টু গো, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটাকে বলবো আমরা ইনফিনিটিভ ফ্রেজ। আমরা যদি বলি টু উইন, জয় করার জন্য, ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভিয়ন, ভেরি ইজি, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। কোথাও যদি তুমি একটা শূন্যস্থান পাও যে একজন বলল যে হি অন মার্কেট, এখন একজন বলতেছে তোমাকে, একজন বলতেছে যে তুমি তো ইংরেজি পড়ো, হ্যাঁ পড়ি, এখানে একটা ফ্রেজ দিয়ে তুমি এই শূন্যস্থানটা পূরণ করো, সহজ, তুমি টু প্লাস ভিয়ন দিয়ে দেবে, হি ওয়ান্টস, আই ওয়ান্ট টু গো মার্কেট, ফ্রেজ দিয়ে হয়ে গেল, এটাও কিন্তু একটা ফ্রেজ, চিন্তার কোনো কারণ নাই। ওকে, অথবা বাক্যের মধ্যে তোমরা কি জিরান্ট বোঝো? জিরান্ট, আশা করি তোমরা জিরান্ট বোঝো। বাক্যের মধ্যে জিরান্ট ফ্রেজ ইউজ হইতে পারে কীভাবে? দেখো আমি যদি বলি আমি জাস্ট বললাম সুইমিং, ওকে, এটা হচ্ছে ভাইয়া একটা হচ্ছে জিরান্ট, এটা কিন্তু ফ্রেজ না, কেন? এখানে একটা মাত্র ওয়ার্ড ইউজ হয়েছে। বাট আমি যদি বলি রিডিং, এটাও কিন্তু ফ্রেজ, ওকে, সরি এটাও ফ্রেজ না, কারণ এখানেও একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে। কিন্তু আমি যদি রিডিংয়ের পরে একটা বুকস দেই, রিডিং বুকস, তাহলে ভাইয়া এটা হচ্ছে জিরান্ট এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা নাউন। তাহলে দেখো জিরান্ট, এই দুইটা মিলেই একটা সাধারণত মিনিং প্রকাশ করছে, রিডিং বুকস, বই পড়া। তাহলে যদি জিরান্টের পরে কখনো আরেকটা ওয়ার্ড মিলে সাধারণত একটা মিনিংয়ে প্রকাশ করে, তাহলে তুমি চোখ বন্ধ করে ভাববা যে এটা হচ্ছে জিরান্ট ফ্রেজ, এটা ফ্রেজ। যদি ফাইন্ড আউট করতে বলে কি ফ্রেজ, তখন বলবা যে এটা হচ্ছে জিরান্ট ফ্রেজ। ওকে, এখন অনেকেই বলবো ভাইয়া রিডিং এটা কি ভার্ব না? নো, ইট ডাজেন্ট ফাইনাইট ভার্ব, রাদার ইট আর নন ফাইনাইট ভার্ব, ইট ইজ আর নন ফাইনাইট ভার্ব। বুঝছো কারণ কি? আমি নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের ক্লাস নিয়েছিলাম, এটা সম্ভবত সিম্পল কমপ্লেক্সের প্রথম ক্লাসটা, তোমরা যারা একটু দেখে নিতে পারো জিনিসটা, এটা 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 নন ফাইনাইট ভার্ব, কারণ এটা জিরান্ট, আশা করি বুঝাইতে পারছি। তাহলে এটা জাস্ট যদি শুধু রিডিং থাকতো তাহলে আমরা চোখ বন্ধ করে এটা ফ্রেজ হইতো না, কখনোই, নেভার এভার, ইট ক্যান বি ফ্রেজ, ইট কান্ট বি ফ্রেজ। বাট যখন এটার সাথে আরেকটা ওয়ার্ড ইউজ করা হয়েছে তখন আমরা এটাকে ফ্রেজ বলতেছি।
ওকে, এখন কি ফ্রেজ? জিরান ফ্রেজ। কীভাবে জিরান ফ্রেজ এটা তোমাদের আপাতত বোঝার প্রয়োজন নেই, বাট এটা একটা ফ্রেজ। ওকে, এতটুকু বুঝাইতে পারছি। দেখো এখন ভাইয়া শুধু কি এগুলাই ফ্রেজ হইতে পারে? না, আমি ফার্স্টেই বলছি ভাইয়া ফ্রেজের কোনো সীমা পরিসীমা তুমি ইংরেজিতে খুঁজে পাবা না। হ্যাঁ, অসংখ্য ফ্রেজ হইতে পারে। আমরা বাক্যে যখন প্যারাগ্রাফ লিখি, পড়ি না, সরি প্যারাগ্রাফ না, আমরা যখন কমপ্লিটিং স্টোরি লিখি তখন এই জিনিসটা অনেক বেশি পাই। ওয়ান্স আপন আ টাইম, একদা, এক সময়ে। দেখো একটা মিনিং সাধারণত প্রকাশ করছে, অ্যান্ড কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, এবং এটা গ্রুপ অফ ওয়ার্ডস। দ্যাটস ওয়াই এটাকেও আমরা কিন্তু কি বলতে পারি? ফ্রেজ বলতে পারি। দেখো এভরি মর্নিং, প্রত্যেক সকাল, ইন দ্য স্ট্রিট, রাস্তার মধ্যে। ধরো যে তোমার ফ্রেন্ড রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, আমি বললাম অন দ্য স্ট্রিট, সে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। এটা কি? এটাও ফ্রেজ, কারণ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ এক্সপ্রেসেস আ সিঙ্গল মিনিং অ্যান্ড ডাজেন্ট কন্টেইন ফাইনাইট ভার্বস অ্যান্ড সাবজেক্ট। দ্যাটস হোয়াই ইউ কল্ড ইট কি? ফ্রেজ। দেখো once upon a time, in the field, that's the phrase. At night, at noon, in the evening, at afternoon, in the afternoon, ইত্যাদি ইত্যাদি, বাই মিনস অফ, অন দ্য ওয়ে। তো যখনই তুমি বইটা খুলবা তুমি পাবা যে ভাইয়া যখন কয়েকটা ওয়ার্ড মিলে সাধারণত একটা মিনিং, আমার ভিতরে আমি বুঝতে পারতেছি যে এটা একটা মিনিং দিচ্ছে এবং এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই এবং এটা গ্রুপ অফ ওয়ার্ডস, কারণ একের অধিক ওয়ার্ড হওয়া লাগবে, অবশ্যই ওয়ার্ডস হওয়া লাগবে, তখন তুমি চোখ বন্ধ করে ভাবা এটা ফ্রেজ। এবং তোমরা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা কয়েকদিন একটু জাস্ট এটা একটু নোট করবা, একটু কয়েকদিন রিভাইজ দেবা, কয়েকদিন না, 2-1 দিন রিভাইজ দেবা, তারপরে তোমরা বই খুললে বুঝতে পারবে ও এটা তো ফ্রেজ। কি ফ্রেজ এটা জানাটা এখন জরুরি না, বাট তোমরা তো চিনতে পারবা ফ্রেজ। ওকে, চলো এবার নেক্সট জিনিসটা আমরা শুরু করি। এটা আমাদের ফার্স্ট পার্ট শেষ হয়ে গেছে। এখন সেকেন্ড পার্টে আমি বলছিলাম যে ভাইয়া এই ফ্রেজটা কোথায় জরুরি, আমরা যে শিখতেছি এটা কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে? অবশ্যই আছে। কোথায়? দেখো তোমরা যারা সিম্পল কমপ্লেক্স জানো, আমি সিম্পল কমপ্লেক্সের, আমি না, সাধারণত যে কোনো টিচারই তোমাদের সিম্পল কমপ্লেক্সের বেশ কিছু ট্রিক্স শেখানোর চেষ্টা করে যাতে তোমাদের কাছে জিনিসটা ইজি লাগে। এখন তোমাদের ফার্স্টেই যদি বলা হয় যে এটার কোনো ট্রিক্স হয় না, তোমাদের সব কিছু নিজে বুঝে বুঝে করা লাগে, তাহলে ভাই এটা কিন্তু খুবই টাফ। বাট সিম্পল কমপ্লেক্সের রিয়াল রুলটা আসলে হচ্ছে যে সব কিছু একটা নিয়মের মধ্যেই হয়। বাট এটা যখন একটা ফার্স্ট স্টুডেন্ট, ক্লাস 9 কিংবা 10-এর স্টুডেন্ট মানে শোনার চেষ্টা করে বা শোনে, তখন ভাই এটা তার মাথায় পড়বে যে হ্যাঁ কেমনে সম্ভব ভাই, আমি তো কিছুই বুঝি না, সিম্পল জিনিসটাই দেখলে আমার ভয় লাগে। এই জন্য আমরা সাধারণত রুল বা ট্রিক্স দিয়ে পড়াই। কিন্তু সিম্পল কমপ্লেক্সের একটা মাত্র নর্মাল রুল আছে যেটাতে তুমি সকল সিম্পল কমপ্লেক্স করতে পারবে। সেটা কি? দেখো আমি একটু বুঝাই তোমাদের, একটু ঠান্ডা মাথায়। দেখো সাধারণত কমপ্লেক্স বাক্যের গঠনটা কি ভাইয়া জানো তোমরা? ক্লোজ, একটা ক্লোজ থাকবে। ক্লোজ কি? যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট আছে। এটা আমার সিম্পল কমপ্লেক্সের ফার্স্ট ক্লাসটা, তোমরা দেখে নিতে পারো, ওখানে আমি আলোচনা করছি একবারে ডিটেলসে। তারপরে একটা সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, এরপরে আরেকটা ক্লোজ থাকবে। এখন এই সাবঅর্ডিনেট কনজাংশনটা এখানেও থাকতে পারে। ওকে, তাহলে একটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এবার আমাকে বলো কম্পাউন্ডের গঠন কি তোমরা জানো? আশা করি জানো তোমরা। এখানে কি হয়? একটা ক্লোজ ইউজ করা হয় প্লাস একটা কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করা হয়, আর একটা ক্লোজ ইউজ করা হয়। এখানে কিন্তু এইটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ, একটা কোঅর্ডিনেট কনজাংশন। বাট সিম্পল সেন্টেন্সে কি হয় ভাইয়া? সিম্পলে কি হয়? এখানে তোমরা পাবা একটা মাত্র ক্লোজ, এর সাথে পাবা একটা ফ্রেজ। দেখছো ফ্রেজের ইউজটা কোথায় হয়েছে? ক্লোজ তো সবগুলোতে আসছে, বাট ফ্রেজের ইউজটা আমরা সিম্পলে পাইছি। এখন কথা হচ্ছে যখন আমাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলবে, দেখো একটা ক্লোজ, একটা ক্লোজ, আরেকটা ক্লোজ, আরেকটা ক্লোজ, তোমার মধ্যে সব কিছু মিল আছে। তুমি জাস্ট এই কোঅর্ডিনেট কনজাংশনটাকে সাবঅর্ডিনেট কনজাংশন রিপ্লেস করলে তুমি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারতেছো। অথবা যদি এটাকে তুমি জাস্ট এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা রিপ্লেস করো, তাহলে তুমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলতেছো। ভেরি ইজি, তোমাকে কিছু চেঞ্জ করা লাগতেছে না, কোনো সাবজেক্ট চেঞ্জ করা লাগবে না, ফাইনাইট ভার্ব চেঞ্জ করা লাগবে না। তুমি যদি একটু বুঝো যে সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলা, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েনেভার, সো দ্যাট, দ্যাট, দোজ, দো, টিল, আনটিল, অ্যাজ, সিন্স, বিকজ, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। যদি তুমি এই মানে এই স্ট্রাকচারটা বোঝো, তুমি যে কোনো সেন্টেন্সকে মিনিং বুঝাই তুমি কমপ্লেক্স করতে পারবা। এটা হচ্ছে একটা একেবারে নর্মাল রুল। তুমি যদি কম্পাউন্ডের এই স্ট্রাকচারটা বোঝো, তুমি যে কোনো সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারবা। আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা তো একেবারে ইজি, কারণ বলছি সব কিছুই সেম থাকবে, সব কিছুই সেম, জাস্ট এই কনজাংশনটা চেঞ্জ করে দেবা। কিন্তু ঝামেলা হচ্ছে ভাইয়া, যখন আমাকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে দিবে তখন আমি কি করব? ভাই এখানে তো একটা সাবজেক্ট, তাই না? এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে আরেকটা সাবজেক্ট, আরেকটা ফাইনাইট ভার্ব, কারণ দুইটা ক্লোজ,
এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন। কিন্তু ভাইয়া এখানে তো একটা ক্লোজ, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এখানে তো ফ্রেজ। তাহলে আমি কথার কথা এই জিনিসটা আমি এখানে রিপ্লেস করলাম, কমপ্লেক্স থেকে সিম্পল করতেছি, আমি এই জিনিসটা এখানে রিপ্লেস করলাম। তাহলে ভাই এই ক্লোজ, এই সাবঅর্ডিনেট কনজাংশনটা আমি কি করব? ওটা কি উঠাই দেবো? উঠাই দিয়ে যদি মিনিং চেঞ্জ হয়ে যায়, হইতেই পারে, তাহলে কীভাবে বুঝবো? এটার নিয়ম হচ্ছে ভাইয়া, তখন এই সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস ক্লোজটাকে আমার ফ্রেজে রূপান্তর করা লাগে। অর্থাৎ এখানে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সেই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বটাকে উঠাই দিয়ে আমাকে সেটাকে ফ্রেজে রূপান্তর করা লাগবে। অথবা আমাকে যদি বলে সিম্পল থেকে কমপ্লেক্স করো, তখন দেখো এখানে একটা ফ্রেজ পাবো। এই যে সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলবে, তখন যদি এই ফ্রেজটা আমাকে না দিত, তখন বলো তো একটা ক্লোজ দিলাম, তখন এই অংশটুকু আমি কোথা থেকে নিয়ে আসতাম? এটাকে আমি নিজে বানাই আনতাম? নো, এই জন্য আমাকে সিম্পলে একটা ফ্রেজ দিয়ে দিবে, দিয়ে বলবে তুমি কমপ্লেক্স করো। তখন প্রথম ক্লোজটা তো আমরা রেখেই দিব, এই যে ফ্রেজটা থাকবে, এই ফ্রেজটাকে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস ক্লোজে রূপান্তর করব। কিভাবে? এটা হচ্ছে একেবারে সিম্পল কমপ্লেক্স করার বেসিক নিয়ম। কিভাবে চলো একটু দেখাই। সাস আমি বললাম যে আই কেম অন মানডে, এটা একটা কি বাক্য ভাইয়া? চোখ বন্ধ করে, এটা সিম্পল বাক্য, কারণ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ইউজ করা হয়েছে। দেখো এই যে একটা ফ্রেজ দিয়ে রাখছে, এখন এটাকে বলছে তোমার কমপ্লেক্স করো, তখন তুমি কমপ্লেক্স কিভাবে করবা? এটা ক্লোজ, তাহলে তুমি ক্লোজটা রেখে দাও, আই কেম রেখে দিছো। এবার এই ফ্রেজটাকে তুমি ক্লোজে রূপান্তর করো, এবং এটাকে আমি কমপ্লেক্স করতে বলছি, দ্যাটস হয় তোমাকে এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনা লাগবে এবং তারপরে একটা ক্লোজ আনা লাগবে। তাহলে এটাকে তোমার ক্লোজ করা লাগবে। তাহলে এইটা সময় না, সময়ের জন্য সাবঅর্ডিনেট কনজাংশন কি হয়? হয়। এবার এই যে এই ফ্রেজটাকে তুমি ক্লোজ করো, ইট ইজ মানডে। ভাই এই ফ্রেজটাকে আপনি কিভাবে ক্লোজ করলেন? ইট ইজ কেন দিলেন? আমরা এটা থার্ড পার্টে শিখবো, একটু পরে শিখতেছি। তাহলে বুঝছো? দেখো সিম্পল সেন্টেন্সে ফ্রেজ ছিল, সেখান থেকে একটা মাত্র রুলস, আমার কোনো রুলস পড়ার প্রয়োজন নেই। আমি জানি যে এই ফ্রেজটাকে আমার ক্লোজে করা লাগে, এবং আমি সেটাও জানি যে ফ্রেজ থেকে কীভাবে ক্লোজ করে। দেখো চোখ বন্ধ করে, এটাকে কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্সের স্ট্রাকচার হচ্ছে ক্লোজ, আমি ক্লোজ দিলাম, তারপরে সাবঅর্ডিনেট কনজাংশন এটাও দিছি, তারপর আরেকটা ক্লোজ, এটা যেহেতু ফ্রেজটাকে আমি ক্লোজ বানাইতেছি। আশা করি বুঝাইতে পারছি। এখন সাস আমাকে বলল ইট ইজ ঢাকা হোয়ার হি গোস। দেখো এটা কি সেন্টেন্স ভাইয়া? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দেখো ইট ইজ ঢাকা, এটা একটা ক্লোজ, ওকে, এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, ওকে, এবং এটা আরেকটা ক্লোজ। তাহলে দুইটা ক্লোজ, দেখো দুইটা ক্লোজ, একটা সাবঅর্ডিনেট কনজাংশন, দুইটা ক্লোজ, একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এখন তোমাকে বলছে ভাইয়া এটা সিম্পল করো। তাহলে আমরা সিম্পলের নর্মাল নিয়মটা কি জানি? ওকে, 30 সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ 30 সেকেন্ড। ওকে, আমি এক্সট্রিমলি সরি। দেখো আমরা জানি কমপ্লেক্সের গঠন এটা, এখন আমাকে বলছে যে ভাইয়া সিম্পল করো, আমি কোনো রুলস জানি না, তখন কি করব? আমি জানি যে সিম্পলের স্ট্রাকচার হচ্ছে একটা ক্লোজ, এরপর একটা ফ্রেজ। এখন এই ক্লোজটা, মেইন ক্লোজটা রাখা লাগবে। মেইন ক্লোজ কোথায় ভাইয়া? মেইন ক্লোজটা হচ্ছে হি গোস, তাহলে তুমি হি গোসটা রেখে দাও, হি গোস। এবার দেখো এই সাবঅর্ডিনেট কনজাংশন আর এই ক্লোজটাকে উঠাই দিয়ে আমার ফ্রেজ করা লাগবে। সাবঅর্ডিনেট কনজাংশন আর এটা হচ্ছে এই ক্লোজ, তাহলে এটাকে উঠাই দাও, দিয়ে ফ্রেজ করো। সাবঅর্ডিনেট কনজাংশন উঠাই দাও, ফ্রেজ ঢাকা, ঢাকার আগে কি হয়? ইন হয়, তাহলে হি গোস ইন ঢাকা। দেখছো কতটা ইজি? কোনো রুলস জানার প্রয়োজন নাই, তুমি জাস্ট স্ট্রাকচারটা বোঝো, তুমি একটু ইংরেজি বোঝো, তাহলে তুমি কিন্তু জিনিসটা পারতেছো। এটা হচ্ছে কমন রুলস, এবং এই জায়গাতেই আমাদের এই ফ্রেজটা ইউজ করা হয়েছে। আশা করি তোমাদের ফ্রেজের গুরুত্বটা বুঝাইতে পারছি। এই ক্লাসটা হয়তোবা একটু অ্যাডভান্স, মানে তোমাদের হয়তোবা সবাই একটু বুঝতে টাফ হচ্ছে, বাট আমি বলি তোমরা যদি একটু বোঝো, একটু ক্লাসটা শেষ করো, তোমরা যদি এখান থেকে 2টা লাইনও বোঝো, এটা তোমাকে হেল্প করবে। আজকে না করো, কয়েকদিন পরে তোমাকে হেল্প করবে, তখন তুমি বুঝবে যে ও ভাইয়া তো এই আলোচনাটা করছিল। আশা করি তোমরা একটু নোট করো, হ্যাঁ ওকে, মিশাই দেই। তাহলে আমি এটা শিখাইলাম। এখন আসো, এখন আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস, সেটা হচ্ছে ফ্রেজ থেকে ক্লোজ কিভাবে করব, ক্লোজ থেকে ফ্রেজ কিভাবে করব। এখন চলো
দেখো তোমাদেরকে যদি আমি কোনোভাবে আমি সিম্পল থেকে কমপ্লেক্স করে দিতে পারি, আমি এটা চ্যালেঞ্জ দিতে পারি যে তোমরা কম্পাউন্ড করতে পারবা। কারণ কম্পাউন্ড করা টাফ কিছু না, জাস্ট সাবঅর্ডিনেট কনজাংশনটাকে তোমরা কোঅর্ডিনেট কনজাংশন করে দিবা, ক্লোজ ঠিক থাকবে। তাহলে এই ক্লাসে আমরা শিখব কিভাবে ফ্রেজ থেকে একটা ক্লোজ করা যায়, এবং সেই ক্লোজটা হবে কমপ্লেক্স সেন্টেন্সে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আমি একটা ফ্রেজ রাখবো, কথার কথা আমি রাখবো যে হি গোজ ইন ঢাকা। এখন আমি শেখাবো এটা যেহেতু সিম্পল সেন্টেন্স, একটা ক্লোজ এরপরে একটা ফ্রেজ, এটার থেকে তুমি কমপ্লেক্স কীভাবে করবে। কারণ তুমি যখন আলটিমেটলি কমপ্লেক্স করতে পারবা, তুমি কিন্তু আলটিমেটলি কম্পাউন্ডও করতে পারবা। ভেরি ইজি, এটা করা টাফ না। আলটিমেটলি যখন তুমি কম্পাউন্ড করতে পারবা, সেখান থেকেও তুমি কমপ্লেক্স করতে পারবা। তো আমি শেখাবো আজকে একটা ফ্রেজ যখন সিম্পল সেন্টেন্স ইউজ করা হয় তখন সেটাকে কীভাবে কমপ্লেক্স করব, কিংবা একটা ফ্রেজ অর্থাৎ কীভাবে কমপ্লেক্স থেকে একটা ফ্রেজে রূপান্তর করব সিম্পল সেন্টেন্সের জন্য, এটা আমরা শেখাবো। এই অনেকগুলো উদাহরণ লিখে রাখছি, চলো ট্রাই করি, একটা করে ট্রাই করি। চলো আমি ফার্স্ট একটা ট্রাই করি। আমি বললাম এখানে একটা জাস্ট ফ্রেজ দেওয়া আছে, বাট আমি এগুলা বাক্যে ইউজ করব। হ্যাঁ, বাক্যে ইউজ করব। আমি বললাম হি কামস অন মানডে। ভালো করে লক্ষ্য করো, দেখো দ্যাটস আ ফ্রেজ। সিম্পল, এটা সিম্পল, কমপ্লেক্স করতে বলছে, কারণ আলটিমেটলি কমপ্লেক্স পারলে আমরা কম্পাউন্ড পারবো। তাহলে কি করা লাগে কমপ্লেক্স করার জন্য? এই ফ্রেজটাকে আমার ক্লোজ করা লাগে। তাহলে আলটিমেটলি এই ফ্রেজটাকে কীভাবে ক্লোজ করব? হ্যাঁ, এই ফ্রেজটাকে কীভাবে ক্লোজ করব মনে থাকবা। যদি কোনো টাইম বুঝায় কিংবা কোনো প্লেস বুঝায়, তাহলে এটার জন্য সাবজেক্ট নিবা ইট। অর্থাৎ এই রিলেটেড কোনো ফ্রেজ বুঝাইলে এটার ক্লোজ করার সময় এটার সাবজেক্ট নেওয়া লাগবে ইট, এরপরে একটা বি ভার্ব নেওয়া লাগবে। যদি এই ফ্রেজে কোনো ভার্ব না থাকে তাহলে একটা বি ভার্ব নেব। ফ্রেজে ভার্ব থাকে কেমন আমি বুঝাচ্ছি। তারপরে এই ফ্রেজটা যে সম্পর্কে আলোচনা করছে মেইন আইডিয়াটা নেব। আশা করি আমি বুঝাইতে পারছি। আবার বুঝাচ্ছি, চলো। ফ্রেজ থেকে ক্লোজ করার সময়, ফ্রেজ টু ক্লোজ কি করব? ফার্স্টে সাবজেক্ট নিব, সাবজেক্ট ইট কোন ক্ষেত্রে? যখন টাইম কিংবা প্লেস বুঝাবে। তারপরে একটা বি ভার্ব নিব। কখন বি ভার্ব নিব? যখন এই জায়গাতে কোনো ভার্বের সাথে আইএনজি থাকতেছে না, তখন আমরা একটা বি ভার্ব নেব। এবং এটা যে সম্পর্কে কথা বলছে তার মেইন আইডিয়াটা আমরা নিব, মেইন আইডিয়াটা আমরা লিখব। দেখো তাহলে কিন্তু ফ্রেজ থেকে ক্লোজ হয়ে গেল। ক্লোজের স্ট্রাকচার কি আমরা জানি? সাবজেক্ট, তারপরে একটা ফাইনাইট ভার্ব থাকবে, তারপরে এক্সেট্রা থাকতে পারে। তাহলে দেখো ফ্রেজ থেকে ক্লোজ আমি করতে পারলাম। এখন যদি ক্লোজ থেকে ফ্রেজ করতে বলে, ক্লোজ টু ফ্রেজ, তখন আমরা কি করব? ভেরি ইজি। আমরা এই ক্লোজের ফাইনাইট ভার্ব সাবজেক্টটাকে উঠাই দেব, ফাইনাইট ভার্বটাকে উঠাই দেব, এরপরে জাস্ট মেইন আইডিয়াটা আমরা লিখব। তাহলে মেইন আইডিয়াটা আমরা লিখব, মেইন আইডিয়াটা লিখব। তাহলে আমার ক্লোজ থেকে ফ্রেজ হয়ে গেল। বুঝাইতে পারছি? চলো এবার শুরু করি। দেখো এটাকে আমার কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্সের জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটাকে আমরা রেখে দাও হি কামস, রেখে দাও। এবার আমাদের আসল কাজ শুরু হচ্ছে এটা নিয়ে। এটা ফ্রেজ, এটাকে কিভাবে ক্লোজে রূপান্তর করব? ফার্স্টে যেহেতু কমপ্লেক্স করব, একটা সাবঅর্ডিনেট কনজাংশন নাও। তাহলে সময় না, সময়ের জন্য সাবঅর্ডিনেট কনজাংশন কি? হয়। এরপরে আমি বলছি ক্লোজের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট নাও। এটা কি? সময় না, সময়ের সাবজেক্ট কি শিখাইছি? ইট। দেখো এখানে কোনো ভার্ব আছে? নো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে V1। তাহলে এটা এখানে যেহেতু কোনো ভার্ব নাই, তাহলে এটার বি ভার্বের V1 নাও। বি ভার্বের V1 কি? ইজ। ইট ইজ। এটা কি সম্পর্কে বলছে? মানডে না? তাহলে জাস্ট মানডে দিতে হবে। হয়েছে? আশা করি বুঝাইতে পারছি। চলো, অ্যাট নুন বলছে। আমি বললাম রহিম উইল ইট অ্যাট নুন। এটাকে কমপ্লেক্স করতে বলছে। তাহলে রহিম উইল ইট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এইটুকু রেখে দাও, হুবহু রেখে দাও। এরপরে অ্যাট নুন, সময় বুঝাইছে না? তাহলে দাও হোয়েন। বুঝাইছি? হোয়েন দাও, এইটুকু রেখে দাও। রহিম উইল ইট হোয়েন। এরপরে এটা ফ্রেজ, ক্লোজের স্ট্রাকচার কি? একটা ইট নাও, কারণ এটা সময়। এরপরে এখানে কি কোনো ভার্ব আছে? নো, বাট এখানে কি ভার্ব হিসেবে কাজ করছে? V1 হিসেবে কাজ করছে। তাহলে এখানে একটা V1 নাও, ইট ইজ। তারপর এটা কি সম্পর্কে আলোচনা করছে? মেইন অর্থটা কি? নুন। তাহলে নুন নাও, হোয়েন ইট ইজ নুন। ওকে, আশা করি বুঝাইতে পারছি। চলো
হি গেটস আপ, আমি বললাম হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। হি গেটস আপ ইন দ্য মর্নিং। সিম্পল বাক্য, তোমাকে করতে বলছে কমপ্লেক্স করো, তাহলে ফার্স্টে তুমি ফ্রেজটা ফাইন্ড আউট করো। এটা হচ্ছে মেইন ক্লোজ, মেইন ক্লোজটা রেখে দাও। তারপরে যেহেতু কমপ্লেক্স করতে বলছে সাবঅর্ডিনেট কনজাংশন আনো, সময়ের জন্য সাবঅর্ডিনেট কনজাংশন কি, হোয়েন। এই ফ্রেজটা সময় সম্পর্কে বলছে, তাহলে একটা সাবজেক্ট আনো, ইট। দেখো এখানে কোনো ভার্ব নাই, তাহলে বি ভার্ব নেওয়া লাগবে। এটা কোন টেন্সে, এটা V1, তাহলে বি ভার্বের V1 নিব। এটা যদি V2 হইতো বি ভার্বের V2 নিতাম। তাহলে এটা V1, বি ভার্বের V1 কি, ইস। এবার এটা কি সম্পর্কে আলোচনা করছে, মর্নিং সম্পর্কে, মর্নিং। বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। এখন স্যাস ভাইয়া আমার এইটা দেওয়া নাই, আমার এটা দেওয়া আছে, এটার থেকে আমার সিম্পল করতে বলছে, তখন কি করব, মেইন ক্লোজটা রেখে দাও। মেইন ক্লোজ কি রেখে দিছ, এবার কি করবা, সাবঅর্ডিনেট কনজাংশনটা উঠাই দাও। এবার এই ক্লোজটা যে সম্পর্কে কথা বলছে জাস্ট ওই মেইন হটটা লিখবা, মর্নিং, মর্নিং। এবার মর্নিংয়ের আগে কী হয়, ইন দ্য মর্নিং হয়, সবাই জানে ইন দ্য মর্নিং হয়, তুমি জানো। বাক্যটা সাজানোর জন্য ইন দ্য মর্নিং দিবা। তাহলে হি গেটস আপ মর্নিং, ইন দ্য মর্নিং জাস্ট সাজানোর জন্য দিলাম। তাহলে দেখছো আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করছি, কমপ্লেক্স থেকে সিম্পল করছি। আশা করি বুঝাইতে পারছি। চলো তারপরের বাক্যটা দেখি, চলো। ডিউরিং উইন্টার হি পুট অন warm clothes during winter। কি বলছে দেখো, এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আমাকে কমপ্লেক্স করতে বলছে। এখন ভাইয়া এটাও তো একটা ফ্রেজ, অবশ্যই ফ্রেজ, তাহলে কেন আমি কমপ্লেক্স করার সময় এই ফ্রেজটা নিয়ে কাজ করব, কেন এই ফ্রেজটা নিয়ে কাজ করব না? কারণ এই ফ্রেজটাকে ক্লোজ বানানো অনেকটা টাফ হয়ে যায়। ওকে, এটাকে ক্লোজ বানানো একটু সহজ, দ্যাটস ওয়াই আমরা এটা করব, বাট এটাকেও ক্লোজ বানানো যায়, আমি শিখাই দিচ্ছি দুটাই। তাহলে হি পুটস অন, হি পুটস অন লেখো, দেখছো প্রিন্সিপাল ক্লোজ লেখো। এবার কি এটা, ওয়ার্ম ক্লোথস। এবার দেখো ফ্রেজটা কি সময় সম্পর্কিত না, তাহলে একটা সাবঅর্ডিনেট কনজাংশন নাও, কি নিবা, হোয়েন নাও, এইসব। এবার দেখো ডিউরিং উইন্টার সময় সম্পর্কিত, তাহলে সাবজেক্ট হবে ইট। এখানে কোনো ভার্ব আছে নো, বাট এখানে কি ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, V1, তাহলে এখানকার বি ভার্ব নাও, V1 নিও, ইট ইজ। তারপরে এখানে কি সম্পর্কে, মেইন তথ্যটা কি, উইন্টার, উইন্টার। ওকে ওকে, আশা করি বুঝাইতে পারছি। এখন স্যাস ভাইয়া এটাকে আমার এটা দেওয়া আছে বাক্যে, এখন এটাকে বলছে সিম্পল করো, তাহলে কাজ কি, তোমার মেইন ক্লোজটা রেখে দিবা, হি পুটস অন ক্লোথস রেখে দিছো। এবার এই ক্লোজটা, এই সাবঅর্ডিনেট ক্লোজটা যেটা সম্পর্কে বলছে জাস্ট ওই ওয়ার্ডটা লেখো, কি সম্পর্কে বলছে, উইন্টার। বাট আলটিমেটলি উইন্টারের আগে কী হয়, তুমি ইন দিতে পারো অথবা ডিউরিং দিতে পারো, ডিউরিং দাও, বাক্যটা একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি ডিউরিং দিলাম। সবাই জানে যে উইন্টারের আগে ডিউরিং হয় কিংবা ইন হইতে পারে, দিয়ে দাও, হয়ে গেছে, ভেরি ইজি। কোনো রুলসের প্রয়োজন হচ্ছে না, রুলসের প্রয়োজন হচ্ছে না। ও চলো তো তারপরেরটা লিখি। ইন রেইনি সিজন আমি বললাম সাচ অ্যাজ ইট রেইনস ইন রেইনি সিজন। দেখো কত চমৎকার বাক্য, সিম্পল করতে বলছে কমপ্লেক্স, কমপ্লেক্স করতে বলছে, তাই তো? তাহলে কমপ্লেক্স করো। ফার্স্টের ক্লোজটা মেইন ক্লোজটা রাখবো, মেইন ক্লোজ কি, ইট রেইনস। এবার দেখো ইন রেইনি সিজন, এটা সময়, তাহলে কমপ্লেক্স করার জন্য একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনো, সময় সম্পর্কিত, এই জন্য হোয়েন দিছি। তারপরে এটা কি সম্পর্কে কথা বলছে, সময়, তাহলে সাবজেক্ট হলো ইট। এটা দেখো V1, তাহলে যেখানে এখানে ভার্ব নাই, তাহলে বি ভার্বের V1 আনো, ইজ দাও, তারপরে কি দিবা, রেইনি সিজন। বুঝতে পারছো? দেখো ইন হার ফ্রি টাইম আমি বললাম হি হেল্পস, হি হেল্পস ইন হার ফ্রি টাইম। তাহলে এটাকে আমার কমপ্লেক্স করতে বলছে, কীভাবে করব, মেইন ক্লোজটা রেখে দাও, হি হেল্পস। এটা কি সম্পর্কে বলছে, সময় না, তাহলে কি দিবা, হোয়েন দাও,
দেখো দেখো এবার বলো তো, এখানে সময় সম্পর্কে বলছে, বাট এখানে একটা আলটিমেটলি অবজেক্ট দিয়ে রাখছে, সেটা হচ্ছে হি হিম সরি শি হার হার অবজেক্ট না, এখানে একটা হার সম্পর্কে বলে রাখছে। হিস, এখানে হিস হইতো, এখানে হিস হইতো, হিস এই কথাটা বলে রাখছে, মানে এই ফ্রি টাইমটা তার, সে হেল্প করতো। তাহলে এখানে আমরা সাবজেক্টটা ইট নিব না, লিখবো হি দেব, কারণ এটার সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে হি। এবার দেখো এখানে কোনো ভার্ব আছে নো, তাহলে এটা ভার্ব হচ্ছে ভি ওয়ান, তাহলে এটার আমরা এখানে একটা বি ভার্ব নেব। এটা যেহেতু ভি ওয়ান, তাহলে এখানে আমরা বি ভার্ব ভি ওয়ান নেব। তাহলে হোয়েন হি ইজ, তারপরে কি দিবা ফ্রি। এটা ফ্রি কি সম্পর্কে কথা বলা হয়েছে? ফ্রি টাইম সম্পর্কে বলা হয়েছে, এই তো। তাহলে যখন সে ফ্রি থাকে, ফ্রিটা মেন জিনিস, তাহলে ফ্রি লিখে দিল। ওকে, আশা করি বুঝাইতে পারছি, হোয়েন হি ইজ ফ্রি। তারপরে ওকে ইনার ফ্রি টাইম। দেখো যদি কোনো বাক্যে, সিম্পল বাক্যে তোমরা পার্টিসিপল দেখতে পাও, তখন এটাকে কিভাবে, চলো আমি লিখি, দ্য ম্যান স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই আঙ্কেল। দেখো ভাই এটা পার্টিসিপল, আশা করি পার্টিসিপল তোমরা বোঝো। পার্টিসিপল না বুঝলে আমার জিরান্ট পার্টিসিপলের একটা ক্লাস আছে, ওই পার্টিসিপল ক্লাসটা তোমরা দেখবা। অলমোস্ট ওইটা সম্ভবত আমি যদি মিস্টেক না করি ±35 মিনিটের ক্লাস আমার চ্যানেলে আছে জিরান্ট পার্টিসিপলের জন্য। হ্যাঁ, জিরান্ট পার্টিসিপলের দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে অনলি ফর এসএসটি দেওয়া আছে রাইট ফর্ম ভার্বসের জন্য, যেটা হেল্প করবে, ওইটা তোমরা দেখবা না। জাস্ট জিরান্ট পার্টিসিপল একটা মানে নর্মাল ক্লাস দেওয়া আছে প্রায় ±40 মিনিটের মতো। ওই ক্লাসটার যতখানি তোমাদের প্রয়োজন, পুরোটাই প্রয়োজন না তোমাদের, যতখানি প্রয়োজন তোমরা দেখে নিবা। ওকে, এটা তাহলে পার্টিসিপল। দেখো এখন এটা যদি পার্টিসিপল হয়, এটা তো ভাইয়া ফ্রেজ হইতে পারে না। এটা কি ফ্রেজ? নো, ইট ক্যান বি নেভার ফ্রেজ। তাহলে এই পুরোটাই হচ্ছে ফ্রেজ, এটাকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ। কি বলা হয়? এখন কি ফ্রেজ এটা জানার আমার প্রয়োজন নাই, বাট এটা যেহেতু পার্টিসিপল, তাহলে এই নাউনটা সহ আমাদের এটা একটা পার্টিসিপল ফ্রেজ। এখন এটা একটা সিম্পল বাক্য, যদি কোনো বাক্যে দেখো যে এটা একটা সিম্পল বাক্য, আমাকে কমপ্লেক্স করতে দিচ্ছে, যেখানে একটা পার্টিসিপল ফ্রেজ আছে, তখন আমরা কি করব জানো? প্রথম নাউনটা নাও, তাহলে এটা হচ্ছে মেইন ক্লোজ, তাই তো? মেইন ক্লোজটাকে রাখো, আমরা পরে লিখবো। এটা হচ্ছে ফ্রেজ, এটাকে আগে আমরা ক্লোজ বানাবো, তাই তো? তাহলে আমরা ফার্স্টে নাউনটা নিব, দ্য ম্যান। এরপরে দেখো তো এটা ব্যক্তি না, তাহলে ব্যক্তির জন্য সাবঅর্ডিনেট কনজাংশন কি হইতে পারে? হু হইতে পারে, দ্য ম্যান হু। এরপরে এটা কোন টেন্সে? ভি ওয়ান না, তাহলে যেইটার সাথে আইএনজি আছে ওইটা তোমরা ভি অন করে দাও, দ্য ম্যান হু স্ট্যান্ডস। যেহেতু দ্য ম্যান সিঙ্গেল, তাহলে এখানে ভার্বের সাথে এর যুক্ত হবে। এরপরে ভাইয়া আইএনজির পরে যা আছে তাই দিয়ে দাও, দেয়ার ইজ মাই আঙ্কেল। তাহলে দেখছো আমরা জাস্ট এই জিনিসটাকে দেখো, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটাকে আমরা ক্লোজে রূপান্তর করছি। এই যে দেখো, হু স্ট্যান্ড, দ্য ম্যান হু স্ট্যান্ড, ক্লোজে রূপান্তর করছি, আর এই মেইন ক্লোজটা আমরা রেখেই দিছি। তাহলে ফ্রেজ থেকে ক্লোজে রূপান্তর করা শিখছো, সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেছে। এখন যদি কথার কথা যে ভাইয়া আমাকে কমপ্লেক্স এটাই দেওয়া আছে, এখন আমাকে বলছে সিম্পল করো, মেক ইট সিম্পল, অ্যাট দিস মোমেন্ট হাউ উইল আই ডু ইট, আমি তখন সেটা কিভাবে করব? তাহলে দেখো এটা কি, দেখো কোন স্ট্রাকচারে পড়ে? পার্টিসিপলের স্ট্রাকচারে পড়ে। একটা নাউন থাকবে, তারপরে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে। তাহলে এটাকে তুমি কি করবা? নাউনটা জাস্ট লিখে দিবা, দ্য ম্যান, এই হুটা উঠাই দিবা, এটার সাথে একটা আইএনজি করে দিবা, দ্য ম্যান স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই আঙ্কেল। তাহলে দেখো তোমাকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলছে, তুমি জাস্ট এই ফ্রেজটাকে তুমি একটা এই ক্লোজটাকে তুমি একটা ফ্রেজে রূপান্তর করে দিছো, আর মেইন ক্লোজটা রেখে দিছো। আশা করি বুঝাইতে পারছি। চলো দেখো সেমভাবে আরেকটা ওয়ার্ড বলছে, আরেকটা পার্টিসিপল আমাদের শিখাইছে, আমাদেরকে দিছে, বলছে এ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে এটাকে আমাদের বলছে কমপ্লেক্স করো, মেক ইট কমপ্লেক্স। কিভাবে করব? দেখো এটা একটা পার্টিসিপল, কেন পার্টিসিপল আমি এই ক্লাসটা দেখতে বলছি, ওটা একটু দেখো, এটা পার্টিসিপল। এখন এখানকার মেইন ক্লোজটা কি? সেলডম বাইটস, এটা হচ্ছে মেইন ক্লোজ, বুঝছো? সেলডমটা হচ্ছে নট ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তাহলে
সাবজেক্ট হচ্ছে এটা এবং ভার্ব হচ্ছে এটা, দ্যাটস এটা হচ্ছে মেইন ক্লোজ। তাহলে এটাকে আমার, এটা একটা ফ্রেজ, কি ফ্রেজ? এটা পার্টিসিপল ফ্রেজ, এটাকে আমার ক্লোজ করা লাগবে। তাহলে আমরা এ দিব, তারপরে এই নাউনটা নাও, ডগ। এবার বলো, এটা তো ব্যক্তি না, এটা পশু। তাহলে পশুর জন্য সাবঅর্ডিনেট কনজাংশন কি হয়? দ্যাট হয়। তাহলে দ্যাট নাও, এ ডগ দ্যাট। এটা কোন টেন্সে ভাইয়া? এটা V1 টেন্সে। তাহলে এই বার্কটাকে V1 করে দাও, দ্যাট বার্কস। তারপরে এই জাস্ট মেইন ক্লোজটা তুমি বসাই দাও, সেলডম বাইটস। আশা করি বুঝাইতে পারছি। এখন ভাইয়া এটা আছে, এটাকে আমি কিভাবে করব? ধরো যে এটা দিয়ে রাখছে, এখন বলছে সিম্পল করো। তাহলে এই যে একটা ক্লোজ, এটাকে আমার ফ্রেজে রূপান্তর করা লাগবে। তাহলে এ ডগ তুমি নাও, ফার্স্টে এ ডগ নাও। তারপরে যেহেতু ডগের পরে একটা সাবঅর্ডিনেট কনজাংশন আছে, এরপরে কি আছে? একটা ভার্ব আছে। তাহলে আমরা জানি এটা পার্টিসিপলের নিয়মে পড়তেছে, মানে এই নিয়মটাতে পড়তেছে। তাহলে এ ডগ বার্কিং, সেলডম বাইটস। এটা কিন্তু সঠিক বাক্য ভাইয়া, কোনো চিন্তা নাই যে ভাই এখানে তো বার্কিং ডগ ছিল, এখানে আবার বার্কিংটা পরে চলে গেল। ইট ডাজেন্ট ম্যাটার, এটা একটা প্রভাব বাক্য, তো দ্যাটস ওয়াই এখানে বার্কিংটা আগে রাখছে। আমরা যদি পরে রাখি, ইটস সেন্টেন্স ঠিক আছে। বাট কেউ যদি একটু ভালো ইংরেজি বোঝো, তাহলে এ বার্কিং ডগ দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে দেখো পুরো ক্লোজটা মিলে আমরা একটা ফ্রেজ বানাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। চলো তারপরেরটা একটু করি। হ্যাঁ, জানি ক্লাসটা তোমাদের কাছে হয়তো বা একটু বোরিং লাগতেছে, বাট এই জিনিসটা শিখলে তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। লাবণী beaten by her mother is good student. ওকে, জাস্ট 1 মিনিট, আমি একটু কলমে জাস্ট আমার কালি ফুরাই গেছে। হ্যাঁ, ওকে, কালি আপাতত এখন ভরাচ্ছি না, পরে দেবো। দেখো এটা কি ভাইয়া? এটা পাস্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপল। সেটাও আমি ওই ক্লাসটাতে বুঝাইছি, আপাতত এখন এটা বুঝাতে যাচ্ছি না। তাহলে যদি কোথাও দেখো পাস্ট পার্টিসিপল আছে, তাহলে লাবণী বিটেন বাই হার মাদার, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা জাস্ট পাস্ট পার্টিসিপল, এটা ফ্রেজ না, বাট এই পুরোটাই হচ্ছে একটা ফ্রেজ। তাহলে যদি এটা ফ্রেজ হয়, তাহলে এটা সিম্পল বাক্য। কমপ্লেক্স কি? এটা হচ্ছে মেইন ক্লোজ, ইজ গুড, এটা হচ্ছে মেইন ক্লোজ। তাহলে এই ফ্রেজটাকে কমপ্লেক্স করার জন্য আমাকে ফার্স্টে কী করা লাগবে? অবশ্যই ক্লোজ করা লাগবে, এই ফ্রেজটাকে ক্লোজ। তাহলে এটার ক্লোজ করার নিয়ম হচ্ছে, তুমি ফার্স্টে নাউনটা নিয়ে নাও, লাবণী, বুঝছো? জাস্ট নাউনটা নেওয়ার পরে দেখো এই যে পাস্ট পার্টিসিপল আছে না, তাহলে তুমি একটা ভার্ব নিবা। এবার বলো এখানে কোন টেন্সে আছে? V1 না? তাহলে এখানে তুমি একটা V1 এর বি ভার্ব নাও, ইস্ট নাও, এরপরে এই বিটেনটাই দিয়ে দিবা। কারণ এটাকে প্যাসিভ করা লাগতেছে, কারণ বিটেন সে নিজে হয় নাই, তাকে বিটেন করা হয়েছে। তারপরে বাই হার মাদার ইজ গুড, মেইন ক্লজটা দিয়ে দাও। তাহলে দেখো কত ইজি। দেখো এই ফ্রেজটা ছিল, এই ফ্রেজটাকে আমরা একটা ক্লোজে রূপান্তর করলাম। এখন যদি এই বাক্যটাই আমাকে বলে সিম্পল করো, তখন কিভাবে করব? দেখো ইজ বিটেন, লাবণী, এই জিনিসটা বুঝে আমরা বুঝতে পারতেছি এটা পাস্ট পার্টিসিপলের নিয়মে পড়তেছে। তাহলে লাবণী দিয়ে দাও, লাবণী, তারপরে ইজ কেটে দাও, জাস্ট বিটেনটা রাখো, বিটেন বাই হার মাদার ইজ গুড। দেখছো এটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে। এখন কিন্তু এটা ফ্রেশ হয়ে গেছে। এখন অনেকে বলবো ভাইয়া জাস্ট একটা ভার্বের জন্য এটা ফ্রেশ হয়ে গেল, একটা ভার্বের জন্য এটা ক্লোজ হয়ে গেল, এখানেও তো বিটেন ভার্ব আছে, এখানেও বিটেন ভার্ব আছে, তাহলে এটা কেন ফ্রেশ হইলো? কারণ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তোমরা যারা নন ফাইনাইট ভার্ব জানো না, সিম্পল কমপ্লেক্সের 1 নম্বর ক্লাসটা তোমাদের জন্য। নন ফাইনাইট ভার্ব দ্যাটস এটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে। তাহলে তোমরা যদি একটু জিনিসটা বুঝো ফ্রেশ ক্লোজ, তাহলে খুব ইজিলি এই জিনিসগুলো পারবা তোমরা। এবার আমাকে বলো তো ভাইয়া, দেখো যখন আমাকে একটা সেন্টেন্স দিবে এবং সেটার থেকে কমপ্লেক্স করতে বলবে সিম্পল সেন্টেন্স দিয়ে, তখন যেটা ক্লোজ দিবে মাথায় রাখবা এই ক্লোজটা একটা এক্সট্রা তথ্য অ্যাড করবে, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবে। দেখো লাবণী বিটেন বাই হার মাদার, সে মার খেয়েছে ইজ গুড। দেখো এটা মেইন ক্লোজ, এই ফ্রেজটা একটা এক্সট্রা তথ্য ইউজ করছে, এই গুড সম্পর্কে বলে নাই, বরং একটা এক্সট্রা ইনফরমেশন ইউজ করছে। এখন কথার কথা আমাকে একটা বাক্য দিয়ে রাখছে, যে আই হ্যাভ এ কাউ, বলছে আই হ্যাভ
আ কাউ। এখন এখানে ফ্রেজ কোনটা ভাইয়া? এটা ফ্রেজ। এখন এটাকে বলছে আমার কমপ্লেক্স করো। এখন আমাকে বলো তো, এটা হচ্ছে মেইন ক্লোজ আর এই কাউটা হচ্ছে ফ্রেজ। এই কাউ কি আলাদা কিছু তথ্য দিছে? নো। যদি বলতো আ মিল্কি কাউ, আ মিল্কি কাউ, তখন দেখো এই কাউটার সম্পর্কে একটা আলাদা তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে কাউটা দুধ দেয়। তাহলে যদি আমাদেরকে জাস্ট বলে আই হ্যাভ আ কাউ, এটার কমপ্লেক্স করাটা টাফ তোমাদের জন্য। এটার কমপ্লেক্স হবে বাট তোমাদের জন্য টাফ, এই জন্য এই বাক্যটা তোমাদের সাধারণত দিবে না। তাহলে অবশ্যই মাথায় রাখবা, যদি আমাকে কোনো সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে দেয়, অবশ্যই এই ফ্রেজটা একটা আলাদা তথ্য অ্যাড করবে। তাহলে কথার কথা ভাইয়া আমাকে এই বাক্যটা দিছে, দিয়ে বলছে যে তুমি এটাকে এবার কমপ্লেক্স করো। তাহলে কি করব? ফার্স্টে দেখো এটা পার্টিসিপলের নিয়মে পড়ে, কারণ এটা পার্টিসিপল, এই পুরোটাই মিলে পার্টিসিপল ফ্রেজ হয়েছে। তাহলে তুমি ফার্স্টে মেইন ক্লোজটা লেখো আই হ্যাভ, তারপরে এই পার্টিসিপলটাকে তুমি ক্লোজ করো। তাহলে আই হ্যাভ, নাউনটা নাও ফার্স্টে কাউ, তারপরে দাও দ্যাট। কার জন্য কি হয়? দ্যাট ইস, একটা বিভার্ব নাও কারণ এখানে কোনো ভার্ব নাই, তারপরে কি নাও? মিল্কি। আশা করি বুঝাইতে পারছি। সেমভাবে আই লাইক ফ্লাওয়ার, এটাকে তুমি ফ্রেজ বানাইতে পারবা। আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ আ কাউ, এটার ফ্রেজ সম্ভব, এটার ফ্রেজ সম্ভব। কীভাবে সম্ভব? জাস্ট এই ভার্বটা ফাইনাইট আছে, এটাকে নন ফাইনাইট করে দেবা, হ্যাভিং আ কাউ, তাহলে এটা ফ্রেজ হয়ে গেল। বাট আলটিমেটলি এই ফ্রেজটা আমাদের কমপ্লেক্স করার সময় কাজে লাগবে না, কারণ এটা একটা তথ্য দিচ্ছে, এই ফ্রেজটা একটা তথ্য দিচ্ছে। এটা কমপ্লেক্স করাটা তোমাদের জন্য টাফ, কমপ্লেক্স করা যায় বাট তোমাদের জন্য টাফ, এই জন্য তোমাদেরকে এখানে একটা আলাদা তথ্য দিয়ে দেবে, তখন তোমরা ভেরি ইজিলি এভাবে কমপ্লেক্স করবা। পার্টিসিপলে জাস্ট মনে রাখবা, পার্টিসিপল না, ফ্রেজে কোনো ভার্ব থাকতেছে না, ফাইনাইট ভার্ব থাকতেছে না এবং সাবজেক্ট থাকতেছে না, কিন্তু যখন ক্লোজ করব একটা আমরা সাবজেক্ট আনবো, তারপর একটা ভার্ব আনবো। ওকে, যদি আমাদের কমপ্লেক্স করতে বলে তাহলে একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনবো, যদি কম্পাউন্ড করতে বলে একটা কোঅর্ডিনেট কনজাংশন আনবো। আশা করি বুঝাইতে পারছি। চলো খুব সংক্ষেপে তারপরেগুলো একটু বুঝাই দেবো আমি। যদি কোনো সিম্পল সেন্টেন্সে তোমরা দেখো বাই রিডিং বুকস আছে, কীভাবে? বাই রিডিং বুকস হি ক্যান উইন। আমি বললাম বই পড়ার মাধ্যমে সে উইন হইতে পারে। দেখো তো এটা প্রিন্সিপাল ক্লোজ না? এবার এটা দেখো, এটা কিন্তু ভাইয়া এটা হচ্ছে ফ্রেজ, এই রিডিং বুকসটা হচ্ছে জিরান্ট ফ্রেজ, কিন্তু আমি যখন এটাকে পুরোটাই ফ্রেজ ধরবো তখন এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাচ্ছে। দেখো তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে জিরান্ট ফ্রেজ, নাউন ফ্রেজ। এক মিনিট, ওকে দেখো তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ ভাইয়া এবং এটা ক্লোজ। এখন এটা সিম্পল সেন্টেন্স, এটাকে বলছে কমপ্লেক্স করো। যদি কোনো ফ্রেজে তোমরা দেখতে পাও যে বাই আছে তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে তোমরা জাস্ট একটা নিয়ম করবা, একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনবা। বাই যেহেতু আছে সাবঅর্ডিনেট কনজাংশন আনবা ইফ, বুঝছো? এরপরে একটা সাবজেক্ট নিবা। দেখো এখানে ক্লোজের সাবজেক্টটা তুমি নিবা। আমরা যদি মনসুন থাকতো, মনসুন না, আমরা যে ডিউরিং উইন্টার করছিলাম না একটু আগে যে করলাম, এক্ষেত্রে আমরা সাবজেক্ট কি নিছিলাম? ইট নিছিলাম না? ইট নিছিলাম। বাট আলটিমেটলি এখানে সাবজেক্টটা আর ইট নিব না, এখানে আমরা মেইন ক্লোজের সাবজেক্টটা নিব আর একটা বায়ের জন্য ইফ নিব। তাহলে ইফ নাও, বায়ের জন্য মেইন ক্লোজের সাবজেক্টটা নাও। এরপরে এটা কোন টেন্সে ভাইয়া? ভিওন না? তাহলে এই ভার্বের সাথে যেটা আইএনজি আছে এটাকে ভিওন করে দাও। ইফ হি রিডস বুক, তারপরে হুবহু যা আছে তাই। তাহলে দেখো সিম্পল সেন্টেন্স ছিল, একটা ফ্রেজ ছিল, এটাকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার নিয়ম কি? একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনলাম যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, এবং একটা ক্লোজ বানালাম এবং তারপরে মেইন ক্লোজটা বসাই দিলাম। এখন জাস্ট আমাকে যদি বলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করো, তাহলে জাস্ট এই ক্লোজটাকে আমরা ফ্রেজ বানাবো। ফ্রেজ কীভাবে বানাবো? বাই রিডিং দিয়ে দেবো, বাই রিডিং বুকস, তারপরে মেইন ক্লোজটা দিয়ে দেবো। তাহলে একটা ফ্রেজ প্লাস একটা ক্লোজ, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। একটা ফ্রেজ, একটা সাবঅর্ডিনেট কনজাংশন আর একটা একটা ক্লোজ, একটা সাবঅর্ডিনেট কনজাংশন আর একটা ক্লোজ, তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বুঝাইতে পারছি। চলো একটু এই জিনিসগুলো একটু শেখাই দিচ্ছি তোমাদের। ওকে, এবার যদি উইথাউট দিয়ে কোনো ফ্রেজ পাও তোমরা, উইথাউট রিডিং বুকস, আমি বললাম উইথাউট রিডিং বুকস হি ক্যান উইন, সেম বাক্য বললাম।
এবার দেখো ভাই, এটা একটা ফ্রেজ না, এটা একটা ফ্রেজ না? হ্যাঁ অবশ্যই ফ্রেজ, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো সাবজেক্ট নাই, গ্রুপ অফ ওয়ার্ডস, একটা মাত্র মিনিং দিচ্ছে, সেটা হলো বই পড়া বা বই পড়া ছাড়া। এটাও একটা ফ্রেজ হইতে পারে, আবার তিনটা ওয়ার্ড মিলেও একটা ফ্রেজ হইতে পারে। যখন তুমি এই উইথাউট বাদ দিয়ে দিবা, জাস্ট রিডিং বুকস দিবা, এটা একটা আলাদা ফ্রেজ, জিরান ফ্রেজ। যখন তুমি উইথাউট সহ নিবা, তখন এটা একটা আলাদা ফ্রেজ হয়ে যাবে, বাট আলটিমেটলি তো ফ্রেজ। আর এটাকে যদি আমার কমপ্লেক্স করতে বলে, এখন কি করব বলো? কমপ্লেক্স করতে বললে কি করব? এই ফ্রেজটাকে আমরা ক্লোজ বানাবো। তাহলে আমি বলছি যদি সময় থাকে তখন আমরা সাবজেক্ট ইট নিব, বাট সময় যেহেতু নাই, যেহেতু এটা উইথাউট দিয়ে শুরু হয়েছে, তাহলে ফার্স্টে উইথাউটের বদলে একটা ইফ নিব। ঠিক, ইফ নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্টটা নাও, হি নাও, তারপরে একটা নট আনবো। এখন এটা কোন টেন্সে? V1 না? তাহলে হি এর সাথে V1, বি ভার্বের সাথে প্লাস নট নিলে কি হবে? হি ডাজ নট হবে। তারপরে এই যে ভার্বের সাথে আইএনজি আছে ওই ভার্বটা নাও, রিডিং নাও, তাহলে কি হবে? রিড হবে। আইএনজি তো আর বসাইতে পারি না, রিড হবে। বুকস হি ক্যান উইন। দেখো কত সহজে হয়ে গেল। উইথাউট প্লাস রিডিং দিয়ে একটা ফ্রেজ আছে, এটাকে আমি কমপ্লেক্স করার জন্য ক্লোজ বানালাম। ক্লোজ কীভাবে বানালাম? একটা ইফ নিব, একটা সাবজেক্ট নিব, একটা ডাজ নট দিয়ে ভার্ব নিব। এটাকে যদি আবার ক্লোজ করতে বলে, এটাকে যদি আবার সিম্পল করতে বলে, জাস্ট এটাকে আমরা ফ্রেজ বানাই দেবো। ফ্রেজ কীভাবে বানাবো? ইফ কেটে দিব, ডাজ নট কেটে দিব, সাবজেক্টটাও কেটে দেবো, জাস্ট উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি করে এটাকে ফ্রেজ দিয়ে মেইন ক্লোজটা রাখি দেবো। আশা করি বুঝতে পারছে। এখন জাস্ট হয়ে গেছে, এভাবেই, খুব কঠিন না। এখন যদি আরেকটা ইনফিনিটিভ ফ্রেজ কোথাও যদি ইনফিনিটিভ ফ্রেজ পাও, যেমন আমি বললাম আই ওয়ার্ক টু লিভ, দেখো এটা ইনফিনিটিভ ফ্রেজ, টু লিভ, 2 + V1 আসছে। যদি কোথাও ইনফিনিটিভ ফ্রেজ পাই, তাহলে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, এটা একটা ফ্রেজ, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে আমার কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, তাহলে আমার কাজ কি? আমার ক্লোজটা থেকে যাবে। এখন এই ফ্রেজটাকে আমি ক্লোজ করব। এই ফ্রেজটাকে যদি ইনফিনিটিভ ফ্রেজ হয়, তাহলে ক্লোজ করার উপায় হচ্ছে একটা সো দ্যাট আনবো, তারপরে এই মেইন ক্লোজের ভার্বটা নিব, নিছি, তারপরে একটা ক্যান নিব, যদি পাস্ট টেন্সে হয় তাহলে কুড নিব, তারপরে এই যে টু এর পরে ভার্বটা নিব, লিভ। তাহলে আই ওয়ার্ক সো দ্যাট আই ক্যান লিভ। এখন যদি এই সেন্টেন্সটাকে আমার সিম্পল করতে বলে, তাহলে আমরা জানি সো দ্যাট আই ক্যান লিভ, এটা হচ্ছে ইনফিনিটিভের নিয়মে। তাহলে সো দ্যাটও উঠাই দিব, সাবজেক্টও উঠাই দিব, কেন উঠাই দিব, এই তিনটার জায়গাতে জাস্ট টু নিব, লিভ নিব। দেখো আই ওয়ার্ক টু লিভ। দেখছো কত ইজিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারতেছি, কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারতেছি। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। টু রিড বুকস, ইন অর্ডার টু রিড বুকস, সেম জিনিস। উইথ আ ভিউ টু রিডিং বুকস, এটাও সেম জিনিস। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ইউ ক্যান রিড বুকস। এখন দেখো বিকজ অফ যদি থাকে, বিকজ অফ দিয়ে কোনো ফ্রেজ থাকতে পারে যেটাকে আমার কমপ্লেক্সে ক্লোজ বানাইতে দিতে পারে, তখন এটা কীভাবে করব? বিকজ অফ রিডিং বুকস, বলছে বিকজ অফ রিডিং বুকস হি কান্ট গো। আমি বললাম বই পড়ার কারণে সে যেতে পারে না। কোথায় যেতে পারে না? স্যার একটা জায়গাতে যেতে পারে না। এখন দেখো এটা একটা ফ্রেজ, এটা একটা ক্লোজ, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এখন এটাকে যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে এই ফ্রেজটাকে কী করব? ক্লোজে রূপান্তর করব। যদি বিকজ অফ দিয়ে কোনো ফ্রেজ তোমরা পাও, তাহলে ক্লোজ করার সময় ফার্স্টে তোমরা একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনবা, সেটা হচ্ছে বিকজ আনবা। তাহলে বিকজ অফ দ্বারা কোনো ফ্রেজ পাইলে তোমরা ক্লোজ করার সময় বিকজ আনবা, একটা সাবঅর্ডিনেট ক্লোজ আনবা। এরপরে এই মেইন ক্লোজটা সাবজেক্টটা নিবা, নিছো। এরপরে দেখো এটা কোন টেন্সে আছে? V1 না? তাহলে এই আইএনজি ফর্মটার V1 দিবা। বিকজ হি রিডস বুক হি ক্যান নট গো। দেখছো কত ইজি? জাস্ট একটা ফ্রেজকে আমি একটা ক্লোজে রূপান্তর করলাম, তাইলে আমার কমপ্লেক্স হয়ে গেল। সেমভাবে যদি বিকজ অফ, পরের বাক্য বিকজ অফ আছে, তাহলে বিকজ নিবা, একটা সাবজেক্ট নিবা, একটা ভার্ব নিবা, এরপরে যেটা আছে সেভাবে নিবা। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, বিকজ অফ, দেখি আমি বলে দিই তোমাদেরকে, যদি বিকজ অফ থাকে এরপরে একটা নাউন বসবে। কি বসবে ভাইয়া? নাউন বসবে। যেমন আমি বলতে পারি বিকজ অফ ইলনেস, কিন্তু আমি যদি বলি বিকজ অফ বিইং, তাহলে এখানে আমার কোনো নাউন বসানো যাবে না, এখানে আমার একটা অ্যাডজেক্টিভ বসানো লাগবে। আমি আর ইলনেস বলতে পারবো না, বিকজ অফ বিং ইল। তাহলে বিকজ অফ ইলনেস, বিকজ অফের পরে বিং না থাকলে নাউন বসাবো, বিকজ অফের পরে যদি বিং থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ বসাবো। এটাও একটা ফ্রেজ, এটাও একটা ফ্রেজ। এখন এটাকে আমাদের কি করা লাগবে? ক্লোজে রূপান্তর করা লাগবে।
ক্লোজে রূপান্তর করবো। বিকজ অফ যে ফ্রেজ আছে মানে ক্লোজের ক্ষেত্রেও বিকজ হবে, তাহলে বিকজ নাও। বিকজ এই ক্লোজ, এখানে একটা ক্লোজ থাকতো, এখানে একটা সাবজেক্ট পাইতা, ওই সাবজেক্টটা ধরো যে হি, তাহলে হি নাও। এখানে যদি ভার্ব V2 তে থাকতো, তাহলে এখানে যেহেতু ভার্ব নাই তাহলে একটা বি ভার্বের V2 নাও। বি ভার্বের V2 কি ওয়াস অথবা ওয়্যার, তাহলে হি ওয়াস, তারপরে এই জাস্ট নাউন ফর্মটা না দিয়ে তুমি অ্যাডজেক্টিভ ফর্ম দিবা, এই নেক্সটটা কেটে দেবা, তাহলে বিকজ হি ওয়াজ ইল, তারপরে হুবহু যে ক্লোজটা আছে ওটা বসাই দিবা। আশা করি বুঝাইতে পারছি। যদি জাস্ট ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ থাকে, এটা দিয়ে কোনো ফ্রেজ থাকে, তাহলে দো অলদো দিয়ে তোমরা ক্লোজ করবা, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশনটা তোমরা দো দিবা, এরপর একটা সাবজেক্ট দিয়ে ভার্ব, মেইন ভার্বটা দিবা, দিয়ে একটা ক্লোজ বানাবা। যদি কোথাও পাও যে জাস্ট ভার্বের সাথে আইএনজি দিয়ে একটা ক্লোজ আছে, হ্যাঁ, এতক্ষণ তো আমরা পড়লাম বাই রিডিং বুকস, তাই না? কি পড়ছি? বাই রিডিং বুকস। দেখো আমরা পড়ছিলাম বাই রিডিং বুকস হি ক্যান উইন। এখন যদি ভাই বাই না থাকে, জাস্ট রিডিং বুকস থাকে, তাহলে দেখো এটা একটা ফ্রেজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, তাই সরি মেইন ক্লোজ, এটা মেইন ক্লোজ। এখন এটাকে আমার কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে, তাহলে এটাকে আমার ফ্রেজ ক্লোজ বানানো লাগবে। তাহলে জাস্ট যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে দেখো আমাদের এখানে করার নিয়ম হচ্ছে তিনটা, একটা সেন্স দিব অথবা বিকজ দিব অথবা অ্যাজ দিব। তাও আমি সেন্স দিলাম, সেন্স দাও, তারপর পরের ভার্বটা মেইন ক্লোজের সাবজেক্টটা নেব, তারপর এটা কোন টেন্সে, এটা কোন টেন্সে, এটা V1 টেন্সে, তাহলে এটা V1 নেবা, তারপরে মেইন ক্লোজটা দিয়ে দিবা। আশা করি বুঝাইতে পারছি। দেখো বুঝাইতে পারছি আশা করি। তাহলে এই ফ্রেজটাকে আমাদের ক্লোজ করার নিয়ম হচ্ছে এটা। এখন যদি কোনো ফ্রেজ দ্য অনেস্ট, কোনো ফ্রেজে যদি তুমি পাও অ্যান অনেস্ট ম্যান, ওকে, অ্যান অনেস্ট ম্যান, বা এটা একটা ফ্রেজ ইজ হ্যাপি। এখন এটাকে আমার বলছে যে এটাকে আমার ক্লোজ করা লাগবে, তাই তো, মানে এটাকে আমার কমপ্লেক্স করা লাগবে। তাহলে যেহেতু এখানে অ্যাডজেক্টিভ আছে, এরপরে নাউন আছে, এটা একটা ফ্রেজ, যদি কোনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন সম্বলিত ফ্রেজ পাও, তাহলে এটাকে ক্লোজ করার নিয়মটা হচ্ছে যে তুমি লিখবা এই জাস্ট অ্যা এবং ম্যান, অর্থাৎ নাউনটা ফার্স্টে নাও, ম্যান, যেহেতু ম্যানের আগে অ্যান আছে, মানে এখানে অ্যান ছিল, এ নাও, ম্যানের আগে হয়, তারপরে জাস্ট একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনবা, ম্যানের জন্য কি হয় হু, তারপরে জাস্ট ভার্বটা নাও ইজ, তারপরে অনেস্ট লেখো, তারপরে ইজ হ্যাপি, জাস্ট যেভাবে মেইন ক্লোজটা আছে ওভাবে বসাই দিবা। তাহলে যদি কোনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন দেখো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সম্বলিত ফ্রেজ দেখো, তাহলে এটাকে এভাবে তোমরা ক্লোজ করবা। যদি ওই তো ফার্স্টে শিখাইছিলাম, যদি সময় থাকে অ্যাট ডন, ডুরিং দ্য মুনসুন, তাহলে তোমরা সাবজেক্ট নিবা ইট, তারপরে একটা বিভার্ব নিবা, তারপরে কি নিবা? ওই মেন অর্থটা নিবা, অ্যাট দ্য এজ অফ ফর, অ্যাট দ্য এজ অফ ফর। তাহলে এটা কি একটা ফ্রেজ না? তাহলে এটাকেও সেমভাবে তোমরা যদি ক্লোজ করতে চাও, অ্যাট দ্য এজ অফ ফর, তাহলে এটাকে যদি তোমরা ক্লোজ করতে চাও, তাহলে লিখবা ফার্স্টে হোয়াইল লিখবা, কারণ এটা সময়, হ্যাঁ, তাহলে সময় সম্বলিত যদি ফ্রেজ হয় তাহলে ফার্স্টে হোয়াইল লিখবা, তারপরে একটা সাবজেক্ট নিবা। এই 4S কে ছিল বলো তো? একটা ব্যক্তি ছিল না, বা একটা বস্তু, বস্তু তো না, পশু প্রাণী হইতে পারে অথবা ব্যক্তি হইতে পারে, তাহলে যে হি ছিল, এখানে তার একটা ক্লোজ দেওয়া থাকবে, ওখানে তো তোমরা একটা সাবজেক্ট পাবা, তাহলে হোয়াইল হি, তারপরে এখানে কোনো ভার্ব আছে? নো, তাহলে এখানে ধরো যে V1 হিসেবে ভার্ব আছে, তাহলে এখানে বি ভার্বের V1 নিব, তাহলে হোয়াইল হি ইজ 4, জাস্ট মেইন অর্থটা কি 4 না, তাহলে 4 নিব, তারপরে মেইন ক্লোজটা দিয়ে দেবো। আশা করি বুঝাইতে পারছি। অ্যাট দ্য টাইম অফ রিডিং হোয়াইন হি ইজ রিডিং, যদি অ্যাট দ্য টাইম অফ রিডিং থাকে, এভাবে একটা ফ্রেজ থাকে, তাহলে এটাকে ক্লোজ করার জন্য তোমরা হোয়াইন হি ইজ রিডিং দিবা। এই জিনিসগুলো তোমরা যদি একটু মাথায় রাখতে পারো, জাস্ট আমি যেই বেসিক রুলটা শিখাইছি ওইটা, আর এই ফ্রেজ থেকে ক্লোজের রূপান্তর কিংবা ক্লোজ থেকে ফ্রেজের রূপান্তর, আশা করি তোমাদের জন্য সব কিছু একেবারে ইজি হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। হ্যাঁ, হয়তোবা ক্লাসটা তোমাদের কাছে একটু বোরিং লাগছে, কিন্তু কিছু করার ছিল না। আসলে এই টপিক্সটা যখন তোমরা পারবা তখন জিনিসটা অনেকটা ইজি লাগবে তোমাদের কাছে। এই ক্লাসটা এই পর্যন্ত। সবার এই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।